আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাজেটে চমক দেখাতে চায় সরকার, কর আদায়ে আসছে নতুন কৌশল, বাড়তি খরচের চাপ সামাল দেয়াই বড় চ্যালেঞ্জ বলছে সিপিডি। বাড়তি খরচ মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। মে মাসের মজুদেও সমস্যা হবে না, দাবি জ্বালানি বিভাগের। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে, জ্বালানি দেওয়ার সময় নির্দিষ্ট করে দেওয়ার দাবি। কয়েক জেলায় অভিযানে বিপুল পরিমাণ ডিজেল পেট্রোল জব্দ। সিলেটে হামের উপসর্গ নিয়ে রোগী বাড়ছে হাসপাতালে। 9 দিনে মারা যাওয়া 5 শিশুর বয়সী 1-এর নিচে। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে কিনা পরীক্ষা করে দেখার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসছে বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় নতুন সরকার। দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফেরানো মূল লক্ষ্য। কর আদায়ে আসবে একাধিক নতুন কৌশল। সব নাগরিককে আনা হবে ব্যাংক অ্যাকাউন্টের আওতায়। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবার চেষ্টা চলছে জোরে সোরে। নতুন বাজেটের আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নতুন বাজেট প্রণয়নে 3 মাস সময় পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর আগে থেকেই অর্থনীতিতে বিশাল সব সংকট, লক্ষ্যের ধারে কাছে নেই রাজস্ব আদায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় আর বিদ্যুতে ভর্তুকি নিয়ে বড় মাথা ব্যথা, কমছে না নিত্যপণ্যের দাম। এই অবস্থায় নতুন বাজেট আকারে ছোট হবে নানা মহলে এমন আলোচনা ছিল, কিন্তু হচ্ছে তার উল্টো। আগের চেয়ে 14% বাড়িয়ে সংসদে 9 লাখ কোটি টাকার বাজেট পেশ করতে পারে নতুন সরকার, যার 6.5 লাখ কোটি আদায় করতে হবে রাজস্ব বিভাগকে। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, 7 ভাগে নামিয়ে আনা হবে মূল্যস্ফীতি। অর্থের সংকট থাকলেও উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 3 লাখ কোটি টাকা। বাজেটের 67 ভাগ ব্যয় হতে পারে পরিচালনায়। প্রথম কাজ হচ্ছে যে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানো এবং চাকাটা শুরু করা, একই সাথে যাতে দরিদ্র না বাড়ে সেই জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা। তারপরে হচ্ছে যে গতি বৃদ্ধি করা, অর্থাৎ হচ্ছে অর্থনীতিতে গতি বৃদ্ধি করা, ইকোনমিক অ্যাক্সিলারেশন। এবং আমরা দেখেছি যে অতীতে কি দেখেছি, প্রতিটি বিএনপি সরকারের সময় কিন্তু এটা কোনো অন্য সরকারের সময় হয়নি যে 2% পয়েন্ট আকারে কিন্তু প্রবৃদ্ধি হয়েছে। সেই জন্যই আমরা বলছি যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি সম্ভব। নতুন রাজস্ব লক্ষ্যে প্রভাব ফেলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত। সেই ধারাবাহিকতায় শূন্যের কোঠায় নেমে আসবে কর অব্যাহতি আর প্রণোদনা। সারচার্জের বদলে আরোপ হতে পারে সম্পদ কর। রিটার্ন যাচাই করা হবে বাড়ির মালিকদের। ভ্যাটের আওতায় আসবে SME খাত। অনেক লেনদেনে বাধ্যতামূলক হবে ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড এবং ওয়ান ডিজিটাল আউটলেটের দিকে যাচ্ছে। এবং এইটা জ্বালানি তেলের বর্তমান মজুদ অনুযায়ী শুধু এপ্রিলই নয়, মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হাসান চৌধুরী। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মের প্রথম সপ্তাহে ক্রুড অয়েলের চালান আসবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না, তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মে মাসে জ্বালানির দাম সমন্বয় প্রয়োজন হতে পারে। মধ্যপ্রাচ্যে অচলাবস্থা কাটেনি, বরং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট আরো বেড়েছে। এ অবস্থায় তেল নিয়ে বিপদ বেড়েছে বাংলাদেশের। তবে সরকারের দাবি, জ্বালানি মজুতে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত ডিজেল মজুত আছে 1,01,385 টন, অকটেন 31,821 টন, পেট্রোল 18,211 টন, এছাড়া জেট ফুয়েল 77,546 টন মজুত আছে। এতে আগামী 2 মাসে সংকট হবে না বলে দাবি জ্বালানি বিভাগের মুখপাত্রের। তিনি জানান, বেসরকারিভাবেও 14 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। মুখপাত্র দাবি করেন, ক্রুড অয়েল পরিশোধনে দেশের একমাত্র প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়নি। হরমুজ সংকটের কারণে ক্রুড অয়েলের প্রথম কার্গো আসতে পারেনি, তবে দ্বিতীয় পার্সেল মের প্রথম সপ্তাহে আসবে বলে আশাবাদী জ্বালানি বিভাগ। ERL এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ERL এর কাজ তো রিফাইন করা। পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। যুদ্ধ পরিস্থিতির কারণে চাহিদা যোগানের সূত্র মেনে দেশে সীমিত পর্যায়ে হলেও
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি বলে দিচ্ছে প্রকট আকার ধারণ করেছে সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পেট্রোল পাম্পগুলোতে বরাবরের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিভিন্ন যানের চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়। জ্বালানি নিতে আসা অনেকেই জানালেন, আগের রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা, তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন, কিন্তু তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরো বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ভিআইপি সিরিয়াল নামে আলাদা একটি লাইন তৈরি হয়, এতে ক্ষুব্ধ সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কোথায় কখন কতটুকু তেল সরবরাহ করা হচ্ছে এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে পাম্পগুলোর সামনে দীর্ঘ গাড়ির সারি, ফলে সড়কে দেখা দিচ্ছে যানজট। রাত্রে শোয়ার 12টা বাজে ঘুরে গেছি, পাই নাই। পরে সকালবেলা চিন্তা করলাম যে ফজর নামাজ পড়ে চলে যাই, যদি তাড়াতাড়ি পাওয়া যায়। তাও 300 জনের পিছনে এখনো। ফজরের নামাজ পড়লাম, মসজিদে একটু রেস্ট নিলাম, তারপরও মনে করেন শরীর আর চলতেছে না, জানি না এই অবস্থা কবে শেষ হবে। কালকে যে গাড়িগুলা গেট লক করে দিছে থাকা সত্ত্বেও, ওই গাড়িগুলো এখানেই সিরিয়ালে ছিল। রাত 9টা থেকে ধর্ণা দিয়ে আসি, এখন যদি ভিআইপি গাড়ি ফার্স্ট টাইমে নেয় তাহলে এটা তো হবে না। কোনো ভিআইপি লাইন উল্টা দিকে ঢুকবে না, গাড়ি সব এক লাইনে আসবেন আপনারা। ফুয়েল পাম্পের সার্বিক চিত্র জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর পরিবাগে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা সাধারণ গ্রাহকদের কথা শুনছিলাম, রাত থেকে অপেক্ষা। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে ক্রমশ। গেল 9 দিনে মারা গেছে 5 শিশু, যাদের সবার বয়সী 1 বছরের কম। ভর্তি রোগীদের শারীরিক জটিলতা পর্যবেক্ষণ করে হামের নতুন ধরন ছড়াচ্ছে কিনা তা গবেষণার দাবি সংশ্লিষ্টদের। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউর সামনে অভিভাবকদের অপেক্ষার এমন হৃদয় বিদারক চিত্র এখন প্রতিদিনের। শুরুতে সিলেটে হামের প্রভাব কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রাথমিকভাবে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অবশ্য যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পাঠানো হয় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে। প্রথম দিকে 5টি শয্যা হাম রোগীদের জন্য বরাদ্দ থাকলেও রোগীর চাপে 1 সপ্তাহের মধ্যে তা 10 শয্যায় উন্নীত করা হয়। সেখানেই মারা যায় 5 শিশু। ঠান্ডা লাগে গেছিল, নেমন্না হয়ে গেছিল, পরে অনেক হাম হয়ে গেছে, বলে বমি করছে। বমি করে জ্বর, এমন জ্বর আইছে, মানে কল্লা ফালাইছে। আমরা তাড়াতাড়ি করে আবার উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করছি। রোগীগুলো বেশি খারাপ, যাদের হচ্ছে আইসিইউ সাপোর্ট লাগে, তাদেরকে আমরা উসমানী মেডিকেলে মানে হচ্ছে হাম আইসিইউ এখানে আমরা রাখছি। তো ইনিশিয়ালি আমাদের এটা 5 বেড দিয়ে শুরু হয়।